আমি এইখান থেকে দ্রুত দেখাবো নিউ আলিপুরের ঘটনা চমকে দেওয়ার মতো, কারণ প্রায় 30টা পণ্যবাহী ট্রাক ভাঙচুর করেছেন পুলিশ অফিসাররা এই শহরে। এবং লালবাজারকে ধন্যবাদ যে তারা সিসিটিভিতে আইডেন্টিফাই করে প্রাথমিক সত্যতা পেয়ে চারজন, একজন নন, চারজন সাব ইন্সপেক্টরকে তারা বিভাগীয় ব্যবস্থা নিয়েছেন। পরের প্রতিবেদন। সার দিয়ে দাঁড় করানো প্রায় প্রতিটা ট্রাকের সামনের কাঁচ ভাঙা, কয়েকটি ট্রাকের টায়ার পাংচার। ট্রাক চালকদের অভিযোগ, তোলা না দেওয়ায় নিউ আলিপুরে এভাবেই 30 থেকে 35টি ট্রাকে ভাঙচুর চালিয়েছে পুলিশ। যারা এখানে ট্রাক চালক রয়েছেন তারা যে বিষয়টা জানাচ্ছেন যে তাদের ট্রাক যখন এখানে পার্ক করে রাখা ছিল, সেক্ষেত্রে কিন্তু এখানে নিউ আলিপুর থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ আসে এবং পরপর একের পর এক, যেমন একটা এখানে আরও গাড়ি, এরকম প্রায় তারা জানাচ্ছেন প্রায় 30টির ওপরে গাড়িতে, সেই গাড়িতে কিন্তু কাঁচগুলো ভেঙে দিয়েছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ এসে গাড়ি দাঁড়িয়েছে এখানে বলে, টাকা তো এমনি কিছু বলবে না, তুমি যদি নিয়ে দিয়ে দাও তাহলে ঠিক আছে। কলকাতার বুকে তোলা না দেওয়ায় এভাবেই ট্রাকে ভাঙচুরে অভিযুক্ত খোদ পুলিশ। সিনিয়র অফিসারের সঙ্গে যুক্ত না থাকে তাহলে জুনিয়র অফিসাররা এরকম প্রকাশ্য করতে সাহসী করবে না। অতএব যদি খুব হইচই না হতো তাহলে তাদের কিছু হতো না। কদিন পরে সাসপেনশন তুলে দিতে পারে, তাদেরকে ভালো জায়গায় পোস্টিং দিতে পারে, কিন্তু এখন অন্তত গণমাধ্যমে দেখানোর জন্য, লোককে বোঝানোর জন্য যে আমরা ব্যবস্থা নিয়েছি, তার জন্য সাসপেন্ড করেছি। লাঠিটা যখন দরকার হয় তখন সেখানে লাঠিটা ঘুরিয়ে নেয়। সাসপেন্ড মানে ভালো রকম পানিশমেন্টে বেশ কিছুদিন ডিমোশন করিয়ে দেওয়া উচিত যদি অফিসার হয়, আর কনস্টেবল বেশ কিছুদিন সাসপেন্ড করে রাখা উচিত। এই অ্যাকশনটা মানুষ চায়। পুলিশের বিরুদ্ধে শাসকের হয়ে কাজ করা, ঘুষ নেওয়ার ভুরি ভুরি অভিযোগ ওঠে। আর এবার খোদ কলকাতার বুকে তোলা না দেওয়ায় এভাবেই ভাঙচুরের অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজাও তুঙ্গে। যারা আইনের শাসন চালু করতে জানে না, করতে পারে না, করে না, বরং রাস্তায় ট্রাফিক রুল ভাঙছে পুলিশ, যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে টাকা তুলছে, ধরা যখন পড়ে গেছে তখন গাড়ি ভাঙছে, লরি চালককে পেটাচ্ছে, বেআইনি কাজ, তার শীর্ষে পুলিশ, মমতার পুলিশ। নিন্দনীয় ঘটনা তো। পুলিশ তারাও আইনের ঊর্ধ্বে নয়, পুলিশ অন্যায় করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হবে। মমতা ব্যানার্জির প্রশাসন আপনারা দেখেছেন, এর আগেও যদি দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তাকেও রেয়াত করেননি, প্রশাসনের কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলেও তাকে রেয়াত করা হয় না। এই ঘটনা সামনে আসতে প্রাথমিক তদন্তের ভিত্তিতে নিউ আলিপুর থানার 4জন সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বাবুন, পুলিশ আর গুন্ডায় যদি কোনো ফারাক না থাকে, মানুষ যাবেন কোথায়? কলকাতা শহরের বুকে নিউ আলিপুরের মতো জায়গায় সেইখানে তোলা না পেয়ে গুন্ডামি করার অভিযোগ। আবার বলছি যে লালবাজার এবং প্রশাসনকে ধন্যবাদ যে তারা এই জিনিসটা বিচার করেছেন যে 30টা ট্রাক মালবাহী, তাদের একটা দুটো নয়, পুলিশ তোলা না পেয়ে ভাঙচুর করেছে। ভাঙচুর করার অভিযোগ চারজন সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। আমি সুদীপ্ত দাশগুপ্তর কাছে যাব। এই ভয়াবহ ঘটনা দিনের আলোয় কলকাতা শহরে, খাস দক্ষিণ কলকাতায়, কতটা আশঙ্কা? ঘটনাচক্রে আমি নিউ আলিপুরের বাসিন্দা, তাই ওখানে কি হয় প্রতিদিন প্রতিনিয়ত আমি যখন রাত্রে ফিরি, ধরুন 10টা সাড়ে 10টা নাগাদ নিউ আলিপুরের ওই যেই জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকেই ফিরি। আমি সবাই জানি ওখানে প্রত্যেক দিন কী হয়, এবং শুধু রাতে না, আপনাকে আমি বলছি, আপনি যদি কোনোদিনও সকালবেলা ওখানে কেউ যায়, দেখবেন যে বাসগুলো তারাতলা থেকে আসে, কিভাবে ওইখানে মাঝে মাঝে দাঁড় করিয়ে টাকা নেওয়া হয়। বিষয়টা হলো যে, আর ঘটনাটা যেখানে ঘটেছে সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে সরকারের এক মন্ত্রীরও বাড়ি। বিষয়টা হলো যে আজকে এই ঘটনা ঘটেছে, পুলিশ সাসপেন্ড হয়েছে ওই 4জন। বিষয়টা হলো এটা শুধু প্রফেশনাল মিসকন্ডাক্ট না, এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স। কি এফআইআর হয়েছে পুলিশের বিরুদ্ধে, ওই 4জনের বিরুদ্ধে কি এফআইআর হয়েছে সেটা কিন্তু আমরা এখনো অবধি কেউ জানি না আদৌ কোনো এফআইআর হয়েছে কিনা। এবার শুধু সাসপেন্ড, এইটুকু জানি ডিপার্টমেন্টাল প্রসিডিংস। এবার এই যে ডিপার্টমেন্টাল প্রসিডিংস এখনো ইনিশিয়েট হয়েছে বলে আমি শুনিনি, সাসপেন্ড হয়েছে, ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়তো ইনিশিয়েট হবে। এবার সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল ইনিশিয়েট করে কি সাজা হচ্ছে সেটা, এইটা আমরা কেউ কোনোদিনও ফলো আপ রাখি না। দেখা যাবে যে সাসপেন্ড করার পর ডিপার্টমেন্টাল প্রসিডিংস ইনিশিয়েট করলো না, যেরকম দেখা যায় পুলিশ চার্জশিট দিল না, বেল পেয়ে গেল, সেরকমই ডিপার্টমেন্টাল প্রসিডিংস ইনিশিয়েট করে যদি
প্রপারলি না করে সাসপেনশন উঠে যাবে, তারা কিন্তু আবারই কাজ করতে আরম্ভ করবে, ওখানেই হয়তো কাজ করবে এবং ওই কাজই হয়তো আবার পরবর্তীকালে করবে। দেখার বিষয় যে এই ধরনের ঘটনাতে প্রশাসন কতটা কঠিন বা কঠোর ব্যবস্থা নিচ্ছে যাতে করে এই ঘটনা না ঘটে। এটা কিন্তু এই প্রথম ঘটনা নয় সারা পশ্চিমবঙ্গে, আপনি যে কোনো সময় রাত্রিবেলা অনেক জায়গাতে এই ধরনের ব্যবস্থা দেখতে পারবেন। সব থেকে বড় কথা সুদীপ্ত, কতগুলো সিসিটিভি আছে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, কলকাতা শহরে এরাম হয়েছে বলে সিসিটিভির প্রমাণ তারা পেয়েছেন পুলিশ কর্তারা। আমি আপনাকে বলছি, আপনি কলকাতা শহরের এই অবস্থা, আপনি যে কোনো সময় রাত্রিবেলা কোনো হাইওয়ের ওপর দিয়ে যাবেন দেখবেন কি অবস্থা, সব জায়গায় সিসিটিভি থাকে না। আর সত্যি কথা বলতে এই যে যারা ট্রাক ড্রাইভার ভদ্রলোকেরা আজকে তারা বাধ্য হয়ে তাদের পেটে লাথি খাওয়ার পর গিয়ে কমপ্লেন করেছে, কারণ তাদের বলা হয় যে তারা ভাবে যে আজকে যদি আমি কমপ্লেন করি আমি তো রাস্তায় ট্রাকটাই চালাতে পারবো না, আমার ট্রাকটাই বসে যাবে, আমার মালিক আমার চাকরি চলে যাবে, আমি কি করব। এর জন্য আদপে এই যে ঘটনাটা, এই যে পুলিশ টাকা নিচ্ছে, একটা ঘটনা না এবং একটা ঘটনা হতেও পারে না, এর জন্য আসল ভুক্তভোগীকে আমরা দেখাচ্ছি ট্রাক চালকদের মেরেছে, গাড়ি ভেঙেছে, সেটা কিন্তু না, আসল ভুক্তভোগী কিন্তু আমি আপনারা। কারণ এর জন্যই কিন্তু ট্রাকে করে যে জিনিস নিয়ে আসছে সেটা আমাদের ব্যবহারের জিনিস, এর জন্য কিন্তু এগুলোর দাম বেড়ে যাচ্ছে। আমরা দেখছি প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় জিনিস বাজারের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, এটাও কিন্তু তার অন্যতম কারণ স্বাভাবিক ব্যাপার, যদি সে 100 টাকা পায় একটা মাল নিয়ে যাওয়ার জন্য, তাকে যদি 20 টাকা দিতে হয় তাহলে দামের মধ্যে ধরে নিচ্ছে 120 টাকাটা করে দেবে, স্বাভাবিক ব্যাপার। এই জিনিসটা কিন্তু কেউ দেখছেন না, এক। দ্বিতীয়ত, এই যে ট্রাকটা ভাঙচুর করেছে, আপনি একটা জিনিস ভাবুন তো, আজকে একটা রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, আমি গিয়ে গাড়িটা ভাঙচুর করলাম, এটা কি একটা ক্রিমিনাল অফেন্স কি হবে? প্রাইভেট প্রপার্টি। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? পুলিশ শুধুমাত্র ব্যবস্থা নেবে যখন অনুব্রত মণ্ডল কুরুচিকর মন্তব্য করবে পুলিশের বিরুদ্ধে, আপনি সেটা দেখাবেন, তখন আপনাকে নোটিশ দিয়ে বলা হবে যে আপনি এটা দেখাবেন না, এটা অপরাধ। পুলিশ ব্যবস্থা তখন নেবে না যখন দেখা যাচ্ছে যে পুলিশের সামনে তৃণমূলী গুন্ডারা দাঙ্গা করছে, তারা গিয়ে দোকানের ভেতরে ঢুকে আশ্রয় নিচ্ছে। পুলিশ কখন ব্যবস্থা নেবে? এই ট্রাক ড্রাইভার যারা মাল নিয়ে আসছে, জিনিসপত্র নিয়ে আসছে, তাদের আটকে টাকা নেবে। এবং আমি আজকে এটা হলপ করে আপনাকে বলে দিচ্ছি, ধরে নিন ঘটনাটা যদি এরকম হতো যে ট্রাক থেকে নিয়ে আসছে, টাকাটা নিচ্ছে, আপনার কোনো ক্যামেরাম্যান সেই ছবিটা তুলে দেখাচ্ছে, তখন আপনাকে নোটিশ দিত যে কেন আপনি এসব জিনিস দেখাচ্ছেন। আমি বলছি, আমি সজলের কাছে আসবো, কিন্তু সলিলদা আমার বিস্ময়টা যেখানে, আগে আমরা কি শুনতাম যে থানার ডাকবাবু তিনি টাকা তোলেন, সিভিক ভলেন্টিয়ার, কনস্টেবল, আমি বলছি চারজন সাব ইন্সপেক্টর। আমি বলছি কল্পনা করুন যে আজকে এই ট্রাক ড্রাইভাররা যদি কমপ্লেন করতে যেত, কোথায় যেত? নিউআলিপুর থানায়। যে থানার 4 জন সাব ইন্সপেক্টর এই কাজ করেছেন। কলকাতা, পশ্চিমবঙ্গের কটা রাস্তায় সিসিটিভি আছে? আজকে সিসিটিভি আছে, প্রমাণ। আমি কিন্তু লালবাজারের প্রশংসাও করবো যে ভাগ্য ভালো তারা কোনোভাবে চেপে যাননি, ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আমি বলছি তো পুলিশের নৈতিক পতন, প্রশ্নটা সেইখানে। না দেখো, এটা কিন্তু তোমার গুন্ডামি, বিশ্বনাথ বলে গুন্ডামি নয়, এটা হচ্ছে এক্সটর্শনিস্ট। এরাই হচ্ছে ব্ল্যাক শিপ অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট। এরাই হচ্ছে আজকে পুলিশ ডিপার্টমেন্টের মতো একটা ডিপার্টমেন্টকে মেলাইন করছে। এদের ইমেজ টার্নিশ হচ্ছে এই কয়েকজন অফিসারের জন্য। এবং আমি আর একটা কথা বলতে চাই, যেটা সুদীপ্ত বলল, কেন হোয়াই নট ক্রিমিনাল কেস উইল বি স্টার্টেড? কেন প্রিভেনশন অফ ড্যামেজ টু দ্য পাবলিক প্রপার্টি অ্যাক্ট হবে না? ঠিক, কিন্তু একদম হ্যাঁ, সবার কাছে যাবো, কিন্তু আমি বলছি গুন্ডামি এই জন্য বলতে হবে যে সে তোলা না পেয়ে অন্য কিছু করলো না, সে ট্রাকগুলোকে ভাঙচুর করলো। এটা গুন্ডামি না হলে গুন্ডামি কি? জাস্ট দুটো পয়েন্ট। একটা হলো কয়েক মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা সম্মেলন, মানে বাণিজ্যিক সম্মেলন করবেন। আজকে বিজনেস কনক্লেভ, পুজোর ঠিক পরে বিজনেস কনক্লেভ। আমার প্রশ্ন হচ্ছে, যে 30টা ট্রাক যে মানে গুড়িয়ে দেওয়া হলো, পুলিশ প্রশাসন গুড়িয়ে দিল একটা মানে অংশ, এই ছবিটা যখন কোনো বিজনেসম্যানের কাছে যাবে, তার লগ্নি করার কতটুকু সাহস হবে? বারবার আমরা প্রশ্ন তুলছি যে তোলাবাজি কিন্তু একটা বড় বাধা পশ্চিমবাংলার শিল্পায়নের ক্ষেত্রে। আর শিল্প নেই জন্যই পশ্চিমবাংলায় আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা সব ব্যাঙ্গালোরে, কেউ হায়দ্রাবাদে গিয়ে চাকরি করতে বাধ্য হচ্ছে। দ্বিতীয় যেটা, আমি সলিলদার সাথে সাধারণত একমত হই, কিন্তু এক্ষেত্রে আমি আলাদা মত পোষণ করবো। মানে আমি জানি না যে এই 4 জনের গ্রেপ্তারের পেছনে কোনো বড় শক্তি আছে কিনা। না, আচ্ছা, যদি সাসপেন্ড হয়ে থাকে, সাসপেন্ডের পেছনে কোনো রকম
বড় শক্তি আছে কিনা, মানে অনেক এই ধরনের ব্যবসা বাণিজ্যে তো মাথা থাকে, মাথাদের চাপে হতে পারে, কিন্তু আমি বলছি এটা সিস্টেম। এই যে সলিতা বলছি না, এই 4 জনের জন্য টার্নিস্ট হলো না, 4 জনের জন্য না, দিস ইজ দ্য সিস্টেম। এই সিস্টেমটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিনে করেছে। আমি যে কারণে বলছি মনোজিৎ মিশ্ররা যেমন একটা সিস্টেম, ঠিক তেমনি ভাবে পুলিশ প্রশাসন এবং মানে সরকারি দল তৃণমূল কংগ্রেস তারা মিলে যে ব্যবস্থাটা তৈরি করেছে, এটা একটা সিস্টেম, সিস্টেমেটিক্যালি এক্সটর্শনটা হয়। সুমনদা, আমি আপনাকে একটা কথা বলি, আপনি একটা কথা বলেছেন যে পুলিশ না গুন্ডা, পুলিশ সে কি গুন্ডা? আমি বলছি গুন্ডারা এদের থেকে অনেক ভালো। গুন্ডাদের মা বোন তুলে গালি দিলে গুন্ডারা অন্তত মায়ের ইজ্জত রাখবে, মানে অন্যায়ের প্রতিবাদ করবে। আমি বলছি আপনারা একটা পয়েন্ট সবাই ভুলে যাচ্ছেন হয়তো, এই ট্রাকগুলো যে কলকাতা শহরে চলে, ট্রাক থেকে শুরু করে যে কোনো পণ্যবাহী গাড়ি সবার একটা মান্থলি সিস্টেম আছে। এই মান্থলি আবার 2 রকম আছে। একটা মান্থলি হচ্ছে আপনি এই ঘাট থেকে ওই ঘাটে যাবেন, সেই ঘাট থেকে সেই ঘাটে যাবেন, যে রুটে চলেন তার মান্থলি। আরেকটা হচ্ছে যেটা লালবাজার থেকে হয়, সারা কলকাতা শহরে যে কোনো জায়গায় যেতে পারবেন, আপনাকে কেউ আটকাবে না। আমি বলছি দেখুন, একটা লোক যদি একটা ভুল করে ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করে, তখন পুলিশ তাকে ফাইন করে। আপনি বলুন তো, এই বেআইনিভাবে পার্কিং, সেই পার্কিং থেকে ওদের যে মূল্য, ধার্য মূল্য, সেটা দিতে পারেনি বলেই ভাঙচুর। এটা তো সরকারেরও লস। এক হচ্ছে মানুষের অসুবিধা, বেআইনি পার্কিং এর যদি 40 খানা বাস রাখা থাকে, লরি রাখা থাকে, সেটা তো মানুষের অসুবিধা। আবার সেটাকে পুলিশ কখন উঠে যাবে জানতে পারছেন। এই ছুটন্ত লরি থেকে উড়ন্ত টাকা জোগাড় করাটা সিস্টেম, এটা নিয়ে কোনো সংশয় নেই। আর এটা নিচের তলায় পুলিশ অফিসারে শুধু সীমাবদ্ধ নেই, 75% ওপরে যায়, তাই এখানে দাঁড়িয়ে পুলিশকে মদত দেওয়া হয়। আর ভবানীপুর থানা থেকে যদি মুখ্যমন্ত্রী ক্রিমিনাল ছাড়িয়ে আনতে পারে, তাহলে পুলিশ আর ক্রিমিনাল সমকক্ষ থানা থেকে মুখ্যমন্ত্রীকে কোনো কাউকে ছাড়াতে থানায় যেতে হয় না, একদম মিথ্যে এত কথা বলছে যে পুলিশ নাকি খুব আগে খুব ভালো ছিল, এখন খুব ফুলবাগান থানার ভেতরে রেপ করেছিল নিয়ার বানুকে, সেখানে শ্যামলী গুপ্ত টাকা দিয়ে ম্যানেজ করতে গেছিল। শ্যামলী গুপ্ত নয়, ভুল করছো, শ্যামল চক্রবর্তী। যাই হোক, শ্যামল চক্রবর্তী বা শ্যামলী গুপ্ত যে কেউ গিয়ে ম্যানেজ করতে গেছিল। সিপিএম পার্টি আবার এখানে এসে এই কথা বলছে, ওটা ভুল কথা। কি ভুল কথা? যা হয়েছে, পুলিশ যা করেছে, যেভাবে রেপ করেছে, থানার ভেতরে রেপ করেছে, কুণাল ঘোষের আপত্তিকর মার, সেটা কেমন জিনিস আমি বুঝতে পারলাম না। তোমাদের সময় যেভাবে রেপ করেছে আর এই সময় কিভাবে রেপ হয়, এটা বুঝিয়ে বলতে। আরে ভাই, তুমি আমাকে বুঝিয়ে বলো না। আমি পরের ইস্যুতে যাব। এই যে পুলিশ যদি সত্যি চায় না, সরকার যদি সত্যি মনে করে এই ট্রাকের এই ঘটনা আমরা নিন্দা করছি, তৃণমূল নিন্দা করছে, তাহলে যারা এই ঘটনা ঘটেছে তাদের মাইনে থেকে, তাদের প্রভিডেন্ট ফান্ড থেকে, তাদের সাসপেনশন থেকে টাকা নিয়ে সেসব তো আছেই, কিন্তু আমি বলছি যে পুজোর পর বিজনেস কনক্লেভ হবে। আমি বলছি অত্যন্ত সাধু উদ্যোগ। আজকেই টাটা গোষ্ঠীর চেয়ারম্যান স্বয়ং নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, অত্যন্ত সাধু উদ্যোগ। আর বিনিয়োগ তো লাগবে রাজ্যের, কিন্তু প্রশ্নটা পরিষ্কার, যেখানে দক্ষিণ কলকাতার একেবারে হৃদয়ে, খাস দক্ষিণ কলকাতায় রাতে পুলিশ পণ্যবাহী ট্রাক ভাঙচুর করছে, সেখানে বিনিয়োগকারীরা কি বিনিয়োগ করবেন? কিন্তু পাশাপাশি আবার যে অন্তত সিসিটিভি দেখে আইডেন্টিফাই করে সাসপেন্ড করেছে, পরবর্তী একেবারে আইনি পদক্ষেপ হচ্ছে কিনা সেখানে আমাদের নজর থাকবে। এবং অবশ্যই যে ট্রাকগুলো ভাঙা হয়েছে তারা ক্ষতিপূরণ পাচ্ছেন কিনা। কিন্তু এখান থেকে আমার পরের প্রতিবেদন, এই ভাঙা টাঙা নিয়ে কথা হচ্ছে না, আজকে একটা গোটা ব্রিজ, ভুল শোনেননি, একটা আস্ত ব্রিজ ভেঙে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাটে, এবং গম্ভীরা সেতুর ওপর 40 বছরের পুরনো ব্রিজের রক্ষণাবেক্ষণ নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবং সবথেকে বড় কথা, অন্তত 10 জন, এখন শুনছি 11 জনের একেবারে স্পষ্ট, তারপরে অসংখ্য আহত, একটা জলজ্যান্ত ব্রিজ ভেঙে পড়লো। এর আগের নিদর্শনও আছে, ঠিক গুজরাট ভোটের আগে আরেকটা ব্রিজ ভেঙে পড়েছিল, জানিয়ে বহুবার এই অনুষ্ঠান আমরা করেছি। আর বিস্ময়করভাবে একটা বড় অংশে রাতারাতি সেই ব্রিজ ভাঙার খবরটা উধাও হয়ে গেছিল, কিন্তু সে কথা আলাদা।
কিন্তু এইখানে আজকের ভয়ঙ্কর ঘটনা আপনাদের সামনে রাখবো। ভয়ঙ্কর দৃশ্য, ফের ব্রিজ বিপর্যয়, প্রধানমন্ত্রীর রাজ্যে ফের ভেঙে পড়ল সেতু, ফের মৃত্যু। গুজরাটে এভাবেই লরি, পিকআপ ভ্যান, মোটর বাইক নিয়ে ভেঙে পড়ল ব্রিজ। নিরীহ মানুষের প্রাণ গেল, আহত হলেন বেশ কয়েকজন। 2022 সালে মোরবি ব্রিজ ভেঙে অসংখ্য মানুষের মৃত্যুর পর এবার ভাদোদরায় মহিসাগর নদীর উপর তৈরি গম্ভীরা সেতু ভেঙে পড়ল। স্থানীয় বাসিন্দাদের দাবি, বুধবার সকাল 7:30 নাগাদ বিকট শব্দে ভেঙে পড়ে এই গম্ভীরা ব্রিজের একাংশ। সেই সময় ব্রিজ দিয়ে একাধিক গাড়ি চলাচল করছিল। হঠাৎ করে ব্রিজের 10 থেকে 15 মিটার ধসে যায়, নদীতে পড়ে যায় 2টি লরি সহ একাধিক গাড়ি। বরাত জোরে রক্ষা পায় তেলের এই ট্যাঙ্কার, যেটি এখনো এভাবেই ब्रिज থেকে বিপজ্জনকভাবে ঝুলছে। 7:30 बजे के आसपास ये मुजपुर और गंभीरा के बीच का जो पुल है वो टूटने की खबर आई। ब्रिज के बीच में से 10 से 15 मीटर का जो स्लैब है वो टूट के गिर गया था। ब्रिज पे उसमें 2 वाहन थे, वो भी वहाँ पे फंसे रहे, और जो ब्रिज के ऊपर 2 ट्रक, 2 पिकअप और 1 रिक्शा वो नीचे गिर के नदी में आ गए थे। 2 দশকেরও বেশি সময় ধরে গুজরাটে একটানা ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে খোদ নরেন্দ্র মোদীর রাজ্যে একের পর এক ব্রিজ ভেঙে পড়ে মৃত্যু মিছিলের ঘটনায় বিজেপি সরকারের কড়া সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। প্রধানমন্ত্রী বলেছিলেন না, স্যাটেলাইট টেকনোলজিতে রাস্তা হচ্ছে। সমস্ত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাটে আপনি দেখুন গিয়ে গুজরাটের কি অবস্থা রাস্তাঘাটের। ব্রিজ ভাঙছে, নিম্নমানের মাল, এর আগেও ব্রিজ ভেঙেছে। চোরের টেকনোলজি। এখন বিশ্বগুরুর নিঃস্ব অবস্থা দেখছে। এটা বিরোধী দলের কোনো রাজ্য হলে এতক্ষণে লাফালাফি শুরু হয়ে যেত। 2022-এর 30শে অক্টোবর নরেন্দ্র মোদীর গুজরাট সফরের মধ্যেই মাচ্ছু নদীর উপর তৈরি ঝুলন্ত মোরবি সেতু ভেঙে পড়ে 141 জনের মৃত্যু হয়। তার আগে 2016 মার্চে কলকাতায় পোস্তায় উড়াল পুল ভেঙে পড়ে 26 জনের মৃত্যুর পর বিধানসভা ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন। ये तो एक्ट ऑफ गॉड है दीदी, ये एक्ट ऑफ गॉड नहीं, ये तो एक्ट ऑफ फ्रॉड है, फ्रॉड। এবার মোদী রাজ্যে ফের একবার ব্রিজ ভেঙে পড়ার পর সেই কটাক্ষ ফিরিয়ে দিয়েছে তৃণমূল। গুজরাটে আবার একটি সেতু ভেঙে পড়ল বরোদায়, এবং ওপর থেকে গাড়ি পড়ে গেল। সেখানে মৃতের সংখ্যা 10 অতিক্রম করেছে। গুজরাটের এই ঘটনা যথাযথ তদন্তের দাবি রাখে। অবিলম্বে তদন্ত দরকার, নিরপেক্ষ তদন্ত দরকার। বারবার গুজরাটে সেতু ভাঙছে কেন, এর নৈতিক দায়িত্ব গুজরাট সরকারের, এবং প্রধানমন্ত্রীকে বলতে হবে গুজরাটের সেতু ভাঙাটাও অ্যাক্ট অফ ফ্রড। একটা তৈরি সেতুতে গাড়ি যাচ্ছে, চাপ পড়ছে, হয়তো দুর্বল হয়ে রয়েছে, সেখানে কোনোভাবে ভেঙে পড়তে পারে, কিন্তু যেটা নতুন আর তার উপর দিয়ে একটা ছোট্ট খেলনা গাড়িও গেল না, আর সেটা ভেঙে পড়লো। অতএব দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় সড়ক নির্মাণ দপ্তরকে দ্রুত তদন্ত রিপোর্ট দেবার নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমাদা, হলিউডের ডিজাস্টার মুভি ডিজাস্টার জন্য হার খেয়ে যাবে একদম। মানে প্রথম বিষয়টা হচ্ছে অন্য দিক দিয়ে বলবো ভাবছিলাম, ইনফ্রাস্ট্রাকচার এসব নিয়ে, কিন্তু রাহুল বাবু যেভাবে বললেন যে ব্রিজের ওপর লরি গেলে একটু চাপটাপ পড়লেই ব্রিজ ভেঙে যাবে, এখন এরপর তো মমতা ব্যানার্জিও বলবেন যে যেখানে পশ্চিমবঙ্গে যখন ভেঙে পড়েছিল ওপর দিয়ে কোনো লরি যাচ্ছিল, চাপ পড়েছে। ফলে এই যে গোটা বিষয়টার জায়গায় যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এখন যে জায়গায় টেকনোলজি গেছে তাতে কিন্তু সত্যি এই ব্রিজগুলোর স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে পুরনো ব্রিজ তাকে দেখা বা নতুন ব্রিজ যখন বানানো হচ্ছে এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে যে দেশের সরকার ইনফ্রাস্ট্রাকচারের পেছনে কতটা অর্থ ঢালছে, এই জায়গাটা ইনফ্রাস্ট্রাকচার কেন গুরুত্বপূর্ণ। এক হচ্ছে শিল্পোদ্যোগের জন্য গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে মানে মোরারি ব্রিজে 150 জন মানুষ মারা গেল একই রাজ্যে, সেটা থেকে আমি শিক্ষা নেব। এবং এটা কিন্তু ক্রমাগত হচ্ছে, সেই জায়গাতে একটা সন্দেহ আসছে। অন্য দেশেও কিন্তু ব্রিজ অ্যাক্সিডেন্ট হয়, এমন নয় শুধু ভারতে হচ্ছে। ভারত বিরাট দেশ, কিন্তু আমার মনে হয় সরকারের প্রায়োরিটির লিস্টে এই ব্রিজের ব্যাপারগুলো খুব একটা নেই, কারণ এই টেকনোলজির পেছনে টাকা খরচ করলে কিন্তু এই ধরনের ঘটনা এত দ্রুত এই পরিসংখ্যানে ঘটতো না। এবার অন্তত বিশ্বনাথদার কাছে, আরে গুজরাটে 20টা সেতু ভেঙেছে,
20টা সেতু ভেঙেছে, আজকে 10 জন লোক মারা গেছে, 10 জন মারা গেছে, কিন্তু আমি একটা দেখেছি কুম্ভমেলায় যে সংখ্যা দেখিয়েছিল পরে দেখা গেছে অনেক বেশি লোক মারা গেছে। একদম রথযাত্রা, এই যে রথযাত্রা সাম্প্রতিক কালে এখানেও কিন্তু পুরীতে বিজেপি গভর্নমেন্ট, সেখানেও প্রচুর লোক মারা গেছে, এতজন মানুষ মারা গেছে, তৃণমূলই মরলো না সেখানে, মানুষের মৃত্যু নিয়ে অন্তত এটা কোনো কথা হলো? মারা জানতো মানুষ। না 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 না, ভগবানের ভক্তির জন্য যদি ভিড় হয় সেই ভিড় সামলানোর দায়িত্ব প্রশাসনের। না না একদম, তুমি বলতেই পারো। গুজরাটের ঘটনায় তাহলে উনি কি বলবেন? একটা ফ্রড, তাহলে তো আমি আপনাকে প্রথম বলি, যেটা অনুরোধ করব যে নরেন্দ্র মোদীর গুজরাট নয়, নরেন্দ্র মোদীর আজ সারা ভারতবর্ষ। আমি বলছি এবার আমি বলছি যেই আপনি এই সেকশনে ঢুকলেন, সেই সঙ্গে সঙ্গে তৃণমূলী যারা বলছে তাদের যে এত মুখের হাসি চওড়া, এটাও দুর্ভাগ্যজনক। আমি আপনাকে একটা কথা বলি যে সৌম্যদাকে টিভিতে বেশ দারুণ লাগছিল, হ্যাঁ, কিন্তু উনি যেটা বললেন যে চোরেদের প্রযুক্তি, নিম্নমানের মাল, এটা তো 85 সালের তৈরি ব্রিজ, এটা তো এমন কিছু ব্রিটিশ আমলের তৈরি ব্রিজ নয়। এই ব্রিজের মেনটেনেন্স করার সময়ও এসছে কিনা, আমি যদিও ব্রিজ বিশেষজ্ঞ নয় তাই বলতে পারবো না, আমিও বলছি ইট ইজ একটা ফ্রড, ইট ইজ একটা ফ্রড। এটা তো 85 সালের কংগ্রেস আমলের তৈরি ব্রিজ। আমিও বিশেষজ্ঞ নই, কিন্তু একটা ব্রিজের 40 বছর এটা কোনো একটা আয়ু হলো? মানে 40 বছর পরে তাহলে ব্রিজ ভেঙে পড়বে? 40 বছরের মধ্যে একটা ব্রিজ ভেঙে পড়তে পারে, এটাও কিন্তু না। আমরা বলি যে ব্রিটিশ আমলের তৈরি। আমি শুধু একটা আমি আসবো, কিন্তু একটু আয়নায় নিজেদের মুখও তো দেখা দরকার। নরেন্দ্র মোদী, আমি সজলকে মনে করিয়ে দেবো যে বলেন যে গুজরাট আমার কর্মভূমি। আমি বলছি এটা আমি বলছি নিজের মুখে যা বলেন একেবারে শব্দটা বলছি, গুজরাট আমার কর্মভূমি। আমি আসবো, কিন্তু তার আগে একটু রাজ্যের বিষয়ে আসতে হবে। তার কারণ আজকে 21 শতাব্দীতে যখন মানুষ চাঁদে পৌঁছে যাচ্ছে, মহাকাশে নতুন নতুন ইতিহাস তৈরি হচ্ছে, তখন আমাদের রাজ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন এক বৃদ্ধা। তাকে প্রাথমিক চিকিৎসা করাতে বাঁশের ডুলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই একই জেলায় কিছুদিন আগে দেখিয়েছি যে গাড়ি আটকে গেল কাদায়, সেখানে রাস্তায় প্রসব করাতে হলো। আমি বলছি ঠিক যেরকম বিজ্ঞানের অগ্রগতি, ব্রিজ ভাঙা, সেরকম পাশাপাশি ডুলি করে তো লোকে আমাদের ছোটবেলায় 4 ধামে যেতেন, পশ্চিম মেদিনীপুরে ডুলি করে এই যাওয়ার ছবিটা সত্যি সত্যি লজ্জার। আমি দ্রুত একবার দেখাবো, তারপর আবার আলোচনায় আসবো। পথশ্রী রাজ্যে পথেরই হতশ্রী দশা, আর তার মাসুল গুনতে হলো হৃদরোগে আক্রান্ত 65 বছরের এক বৃদ্ধাকে, যাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন ছিল, তাকে নিয়ে যেতে হলো বাঁশের ডুলিতে চাপিয়ে। লজ্জার এই ছবি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। এখানে গ্রামরাজ পঞ্চায়েত এলাকার সান্দেউলি গ্রামে প্রায় 1 কিলোমিটার রাস্তার এমনই শোচনীয় অবস্থা যে গাড়ি বাইক তো দূরের কথা, সাইকেল অবধি চালানো দুষ্কর। বুধবার সেখানেই সরস্বতী সমাজ নামে এই বৃদ্ধা হৃদরোগে আক্রান্ত হন। তখনই হাসপাতালে নিয়ে যেতে হতো, কিন্তু পরিবারের দাবি এই রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স ঢুকতেই রাজি হয়নি। বাধ্য হয়ে হৃদরোগে আক্রান্ত বৃদ্ধাকে বাসের ডুলিতে চাপিয়ে রওনা দেন পরিবারের সদস্যরা। রাস্তার তো আমরা কতবার বলছি, রাস্তার জন্য হয়নি কিছু। আমার মাকে তো বহু কষ্টে 1.5 কিলো 2 কিলোমিটার বুড়ো বাঁধে তুলে দিয়ে, মানে 5 দিন মেদিনীপুরে ছিলি, আজকে বহু কষ্টে 2 ভাই পৌঁছে দিয়ে জানাইছি বহু জায়গায়, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাদের। প্রশাসনকে জানালেও কেউ কথা কানেই তোলেননি বলেও অভিযোগ করেছেন তারা। আমরা ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন জানিয়েছি, বিডিও সাহেবকে মেল মারফত কমপ্লেন জানিয়েছি, এবং এসডিও সাহেবকে আমরা মেল মারফত জানিয়েছি, এবং বারে বারে আমরা প্রধানের সাথে ফোনের মারফত যোগাযোগ করি। কোনো সুয়ারা পাচ্ছি না। একজন অসুস্থ হয়ে গেলে তাকে খাটে করে আমাদেরকে বয়ে আনতে হয়। আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একটা রুগীকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে। মাস 2 আগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে কাদায় ভরা রাস্তায় প্রসূতিকে নিয়ে আজকে পড়েছিল গাড়ি। শেষ অবধি গাড়িতেই প্রসব করাতে হয়। এবার সেই নারায়ণগড়েই দেখা গেল এই করুণ ছবি। কাদায় ভরা এই রাস্তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি।
কেন্দ্র সরকার থেকে গ্রাম বাংলার উন্নয়নের জন্য রাস্তাঘাট থেকে সামগ্রিক উন্নয়নের যে টাকা আসে, খেলা মেলা লক্ষ্মী ভাণ্ডারের টাকাই বিলিয়ে দিতে সেই টাকা শেষ হয়ে যায়, তো উন্নয়ন হবে কোথায়? বাস্তব পরিস্থিতি গ্রামে গঞ্জে দেখুন, ড্রেন থেকে রাস্তাঘাট থেকে সামগ্রিক উন্নয়ন যেটা মানুষের, সেটাই একদম স্তব্ধ হয়ে গেছে। বিজেপি তো ওরা বিরোধী আছে, ওরা তো বলবে, ওদের কথা ততটা আমরা ধরি না। ডিএম সাহেব কোনোদিন বলেন না যে এই রাস্তাটার ব্যাপারে, কিন্তু যেহেতু ঘটনা একটা ঘটে গেছে, আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, উনিও বলছেন যে দেখছি কি করা যায়। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই টনক নড়ে প্রশাসনের। রাস্তা মাপার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে শুরু হয় মাপজোক, কিন্তু এতদিন এই উদ্যোগ কোথায় ছিল? হৃদরোগে আক্রান্ত একজন বয়স্ক মানুষকে আজ যে যন্ত্রণা, যে দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হলো, সেই দায় কি প্রশাসন এড়াতে পারে? অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ পরিকাঠামোগত বিনিয়োগ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমতে কমতে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ফেয়ার এনাফ, কোনো অসুবিধা নেই, কিন্তু পাশাপাশি রাস্তা খারাপ হলে রাস্তা তৈরি, নতুন রাস্তা তৈরি, সেগুলো বন্ধ আছে একেবারে। আমি বলছি কলকাতা কর্পোরেশনের যে অবস্থা, বিভিন্ন মানে ভেতরের রাস্তাগুলোর দিকে তাকান, তাতেও নাগরিক জীবনে আপনি বুঝতে পারবেন যে মানে এক্সপেন্ডিচার পুরসভাগুলো করতে পারছে না, রাস্তা মেরামতের কাজও করতে পারছে না। আমি বলছি সুমনদা, মোদি হোক মমতা হোক, 25% কাজ করে 100% দাবি করে। মোদির ক্ষেত্রে ধরুন, ব্রিজ কংগ্রেস আমলে তৈরি হয়েছে, আমি মানলাম, কিন্তু ব্রিজ মেনটেনেন্স করাটাই তো সুশাসনের পরিচয়। বিশ্বনাথদা, আমি বলছি, আমি হিসেব করছিলাম, 1900 ভাবুন, মানে 1985 সালে তৈরি হয়েছে, আজকে যে ব্রিজটা ভেঙে পড়লো, কংগ্রেস আমল হোক বিজেপি আমল হোক আমি ভাবছি না, কিন্তু বাংলার লোক এই যে হাওড়া ব্রিজটা আমরা চড়ছি, প্রতিদিন চড়তে হয়, সেটা 1943 সালে কমিশন হয়েছে, সব তো ওটা বন্ধ করে দিতে হবে এই যদি ফর্মুলা। আমি আপনাকে বলছি, কোথায় 1943, কোথায় 1985? এবার আপনার যদি সবসময় মনে হয় যে 25% কাজ করে 100% দাবি করা মানে মানুষের কারণে ফুলিয়ে ফাঁপিয়ে বলা, সেটাই হচ্ছে। পশ্চিমবাংলাতে আপনার কয়েকদিন আগে উপনির্বাচন হলো, কালীগঞ্জের উপনির্বাচনে আপনি সকাল থেকে দেখিয়েছেন একটার পর একটা রাস্তার কি অবস্থা, প্রার্থীর গাড়ি পর্যন্ত কাদায় আটকে গেছে, শয়ে শয়ে লোক এসে সেই গাড়ি উঠাচ্ছে, মানে গ্রামগঞ্জের রাস্তার ছবি, এইটাই হলো পশ্চিমবাংলার ছবি। আমার প্রশ্ন হচ্ছে, দিদিকে বলো একটা কর্মসূচি হয়েছিল, দাদাকে বলেও আর একটা কর্মসূচি হয়েছিল, প্রচুর লোক ফোনাফুনিও করেছিল। আমি একটা সমীক্ষার কাজের সাথে যুক্ত আছি, দিদিকে বলো কর্মসূচি যেগুলো কমপ্লেন এসেছিল 20% কাজ হয়নি, অথচ প্রচারের সময় বড় করে আইপ্যাক প্রচার করে দিয়েছিল, সব দিদি করে দিয়েছে। দিদিতে বলো যদি কাজ হতো, তাহলে একের পর এক রাস্তায় দশা আপনি কেন কিভাবে দেখাচ্ছেন? আমি বলছি যে মনোজিৎ মিশ্রটা শুধু মধ্যযুগীয় বর্বরতা করে নাই, ডুলি থেকে তৃণমূল গোটা পশ্চিমবাংলাকে মধ্যযুগে নিয়ে গেছে। আর হলো গুজরাট হোক, পশ্চিমবাংলা হোক, আর পোস্তা হোক বা গম্ভীরা হোক, কাটমানির চাপে এই গোটা সেতু ভেঙে পড়ছে, আর এই কাদায় গোটা কাটমানিটা লুটোপুটি খাচ্ছে। পথশ্রীর নামে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কোথায় গেল? ওটাও কি তৃণমূলের নেতারা ঝেড়ে দিয়েছে? সব দোষ চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা রয়েছে তো। আমি বলছি যে আমাদের পশ্চিমবাংলার বর্তমান আপনি যদি দেখেন রাস্তা, আমি স্টেট হাইওয়ে থেকে শুরু করে কলকাতা পৌরসভার না আমি যেটা করেছি সেটা সবাই জানে। এবার যদি বলে যে কলকাতা জেলা বাদ দিন, কলকাতা এবং সল্টলেকের রাস্তায় আপনি তো চলাফেরা করেন, খারাপ মনে হচ্ছে আপনার? কলকাতার বর্ষার কি হাল হয়েছে দেখেছেন? আপনি একটা সার্ভে করুন সরকারি ভাবে সল্টলেক আর কলকাতা। এটা কিন্তু আমি আপনাকে বলছি যে যার যেটা বিশ্লেষণ করা হচ্ছে না সঠিক হচ্ছে না। কলকাতার রাস্তার বৈশাদা যা বললো তাতে বৈশাদাকে অন্তত এমআইসি রোড করে দেওয়া উচিত মেয়র সাহেবের, এত প্রশংসা করলো। আমি বলছি পথশ্রীর হতশ্রী দশা বেরিয়ে পড়েছে। আমি বলছি বৈশাদা একটু এগুলো কম বোঝে আমার যতদূর আমি চিনি। হ্যাঁ, এখানে যদি দেবাংশু থাকতো বলতো এটা সাজানো ঘটনা, রিল করছিল কেউ। আমি বলছি পশ্চিমবঙ্গের এই ঘটনা একই, হ্যাঁ, পথশ্রী থেকে সেতুশ্রী, না না ওটা হ্যাঁ কংগ্রেস জামানায় তৈরি। আমার যেটা ঠিক পোস্তাটাও আর পোস্তাটাও সিপিএম জামানায়। আমি আপনাকে বলি, বিশ্বনাথকে একটা উত্তর দিই, 100 মানে 125 কাজ বা 75 কাজ করে আমি আপনাকে বলি, আমরা এই যে লক্ষ্মী ভান্ডার এত শুনি তো, আমরা আজ অব্দি 88 কোটি মানুষকে
বিনা পয়সায় রেশন দিই, কত প্রচার করেছি দাদা, প্রচার করেছি পথশ্রী কখনো রাস্তা সেতু ভাঙার বিকল্প নয়, রাজ্যে হোক বা কেন্দ্রে বা গুজরাটে বা টেকনিক্যাল পয়েন্ট একেবারে, যে বাজপেয়ীজির আমলে যেমন স্বর্ণ চতুর্ভুজ হয়েছিল, আমাদের তো শহরের সঙ্গে শহর জোড়া নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজ হয়েছে এবং শহরগুলো খুব ভালোভাবে জোড়া হয়েছে। এখনো বিজেপি রাজত্বে বা হয়তো তৃণমূল রাজত্বেও বড় রাস্তা ভালোভাবেই হচ্ছে। উল্টো দিকে কিন্তু গ্রামের দিকে যদি আপনি দেখেন, ব্যালেন্স করছি শহর আর গ্রামের ব্যালেন্স, গ্রামের দিকে যদি আপনি দেখেন, এত বছর ধরে ভারতবর্ষে একমাত্র প্রকল্প হয়েছে যখন কংগ্রেস ইউপিএ সরকার ছিল এবং বামপন্থীদের সমর্থন ছিল, 100 দিনের কাজের প্রকল্প, যার মাধ্যমে সত্যিকারের গ্রামের দিকে রাস্তা হতে পারে। একটু বলে আমি খারাপ বলিনি, আপনাকে ভালো বলেছি তো, বলেছি বিজেপি ভালো রাস্তা করেছে, তৃণমূল ভালো রাস্তা করেছে। গ্রামের দিকে রাস্তা করার জন্য যে ধরনের রাজনৈতিক ভাবনা প্রয়োজন, সেখানে কিছুটা লিমিটেশন হচ্ছে। আমি বলছি যে তোমার পোস্টা এবং মাঝেরহাটের কথা হলো, উল্টোডাঙ্গার কথা হলো, দ্রুত পরে প্রতিবেদনে দেখে নেব। দেখুন, প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটে ব্রিজ ভেঙে পড়ে 12 জনের মৃত্যু হলো, নদীতে পড়ে গেল ট্রাক লরি। দুর্ঘটনার এই ছবি শিউরে ওঠার মতো। এর আগে গুজরাটেরই মোরবিতে ব্রিজ ভেঙে 141 জনের মৃত্যু হয়েছিল। এবার ফের সেই গুজরাটে সেতু বিপর্যয়। আর এই ছবি সামনে আসতেই উঠে এসেছে কলকাতার পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ঘটনা। 2016-র 31শে মার্চ বেলা 12:30 নাগাদ এভাবেই ভেঙে পড়ে পোস্তার বিবেকানন্দ উড়ালপুলের একটা বড় অংশ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে উড়ালপুল ভেঙে পড়ার সেই ছবি। মুহূর্তের মধ্যে উড়ালপুলের নিচে চাপা পড়ে যায় গাড়ি ও তার আরোহীরা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান বহু মানুষ। ছিন্ন ভিন্ন হয়ে যায় অনেকের দেহ। মৃত্যু হয় 27 জনের। জানিয়ে ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসে আক্রমণ করেন খোদ নরেন্দ্র মোদী। एक ब्रिज गिर गया, अनेक लोग मर गए। मुझे बताइए, अगर कोई मरता है तो कोई मुखिया वहां पहुंचता है तो पहला काम क्या करता है? मरने वालों को बचाने की कोशिश करता है। दीदी ने क्या किया? वहां पहुंचते ही पहला काम, ये तो लेप वालों ने कॉन्ट्रैक्ट दिया था, ये कहते हैं ये तो एक्ट ऑफ गॉड है। दीदी, ये एक्ट ऑफ गॉड नहीं, ये तो एक्ट ऑफ फ्रॉड है, फ्रॉड। এই পরিস্থিতিতে মোরবির পর এবার গুজরাটে ফের একবার ব্রিজ ভেঙে মৃত্যুর ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অ্যাক্ট অফ ফ্রড তো, যেটা নতুন, আর তার উপর দিয়ে একটা ছোট্ট খেলনা গাড়িও গেল না, আর সেটা ভেঙে পড়লো। পোস্তার পাশাপাশি উঠে এসেছে মাঝেরহাট ব্রিজ ও উল্টোডাঙ্গা ব্রিজ ভেঙে পড়ার ঘটনাও। 2018 4 সেপ্টেম্বর তাসের ঘরের মতো ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একটা অংশ। 4 জনের মৃত্যু হয়, আহত হন প্রায় 25 জন। 2013 4 মার্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল উল্টোডাঙ্গা উড়ালপুলের মাঝের অংশ। বিরোধীরা বলছে, আজ বিজেপিকে যখন তৃণমূল দুষছে, তখন পশ্চিমবঙ্গে একের পর এক সেতু বিপর্যয়ের দায় তারা এড়িয়ে যেতে পারে কি করে? আমাদের রাজ্যে যখন যা বিবেকানন্দ সেতু যেটা ছিল বিবেকানন্দ রোডের উড়ালপুল যখন ভেঙে পড়লো, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কত হয়েছেই করলেন, কাউকে শাস্তি দেওয়া হয়েছে? কোনো তদন্ত হয়েছে? আজকে দাঁড়িয়ে ডবল ইঞ্জিনের সরকার, গুজরাটও তাই হচ্ছে। কাটমানি সরকার হলে এরকমই হয়, ডবল ইঞ্জিনের সরকারের ডাবল কাট আছে। যখন আমাদের পোস্তায় নির্মীয়মান একটা উড়ালপুলে দুর্ঘটনা ঘটেছিল, তখন এই নরেন্দ্র মোদী এসে বলেছিলেন এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তাহলে গুজরাটে যে পরপর ব্রিজ ভাঙছে, তাহলে এগুলো অ্যাক্ট অফ গড নয়, এগুলো গুজরাটে যা হচ্ছে অ্যাক্ট অফ ফ্রড। আমরা প্রপার ইনভেস্টিগেশন চাই, কারা তৈরি করছে, কিভাবে তৈরি করছে, কিসের বরাত পাচ্ছে, কি করে পরপর সেতু ভেঙে পড়ছে গুজরাটে। পশ্চিমবঙ্গ হোক কিংবা গুজরাট, বিজেপি সরকার হোক কিংবা তৃণমূল সরকার, যাদের গাফিলতির জন্য সেতু ভাঙে, যার জেরে অসংখ্য নিরীহ প্রাণ চলে যায়, সেই দোষীদের কি কোনোদিন কোনো শাস্তি হয়? শিবাশিস মৌলিক, রঞ্জিত হালদার ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। নজরুল লিখেছিলেন, বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিস নে আজি দোল।
2026-এর আগে এখন ভোটের বাগিচায় নেতারা একেবারে উঠে পড়ে সার আর জল দিচ্ছেন। কেউ সংখ্যালঘু ভোটের গাছে কুঁড়ি ফোটাতে চাইছেন, তো কেউ আবার হিন্দু ভোটের গাছে। কারো টার্গেট মহিলা ভোট ব্যাংক, তো কারো ইস্যু দুর্নীতি। শোনা যাচ্ছে তৃণমূলের 21শে জুলাইয়ের 3 দিন আগে এ রাজ্যে সভা করবেন স্বয়ং নরেন্দ্র মোদী। এখন দিনের শেষে কার বাগিচায় বুলবুলি দোল খাবে আর কার সাজানো বাগান শুকিয়ে যাবে সে তো বলবেন আপনারা। আমরা বাইরে থেকে দেখছি বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।